দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। বাংলাদেশ থেকে বিনা খরচে দক্ষ কর্মী নিতে চায় সৌদি আরব। সহজ হচ্ছে করোনার কোয়ারেন্টিন প্রক্রিয়া। চাহিদার দ্বিগুণ সক্ষমতা থাকার পরও উৎপাদনেই বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে, গুরুত্ব কম সঞ্চালন আর বিতরণে। নতুন নীতিমালা হচ্ছে হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে, গড়ে তোলা হবে মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বাংলাদেশ থেকে বিনা খরচে দক্ষ কর্মী নিতে চায় সৌদি আরব। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, এরই মধ্যে এ ধরনের কর্মীর চাহিদাপত্র আসতে শুরু করেছে। বর্তমানে ভ্যাকসিন দেয়া না থাকার কারণে দেশটিতে গিয়ে কর্মীদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে, এতে বাড়তি ব্যয়ও করতে হচ্ছে, যা কমাতে কোয়ারেন্টিনের নিয়ম সহজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মাসেক রাহাতের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেও চলতি বছর গতিশীল অভিবাসন খাত, মূলত সৌদি শ্রমবাজারের কারণে। প্রথম 5 মাসে বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে 1,95,000 কর্মীর। এর মধ্যে শুধু সৌদিতেই গিয়েছেন 1,44,000 জন। দেশটিতে মূলত স্বল্প অদক্ষ কর্মীরা যাচ্ছেন। সৌদি রাষ্ট্রদূত জানালেন, সেখানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। বিনা খরচে এমন কর্মী নিতে চায় দেশটি। I would refer to the strong relationship between Saudi Arabia and Bangladesh. Workers now, almost 70% to 80% of them are ordinary workers. Before, Saudi is concentrating on that kind of workers, and we in need in that kind of workers, but we want now more skilled workers. Now one of the big companies which has 1,500 visas, they sent special aircraft with zero cost, the tickets and also the institutional quarantine. করোনার ভ্যাকসিন দেয়া না থাকার কারণে দেশটিতে কাজে যেতে কর্মীদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে। ভিসা পাওয়ার পরও যেতে সময় লাগছে 2 থেকে 3 মাস। পুরো প্রক্রিয়া সহজ করার কাজ চলছে বলে জানান রাষ্ট্রদূত। First of all, I want to urge the Bangladeshi to take the vaccine here, so they will not be asked to enter the quarantine for 7 days. I already spoke with the authorities there in Riyadh to make special packages for the Bangladeshi workers that they can afford to pay. এদিকে ভ্যাকসিন দেয়া ছাড়া কর্মী না নেয়ার ঘোষণা দিয়েছে কুয়েত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কুয়েত প্রবাসীরা জানান, ভ্যাকসিনের ব্যবস্থা করা না হলে অনিশ্চয়তায় পড়বেন কয়েক হাজার প্রবাসী। মাসেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চাহিদার প্রায় দ্বিগুণ উৎপাদন সক্ষমতা থাকার পরও প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে উন্নয়ন বরাদ্দের সিংহভাগই দেওয়া হয়েছে বিদ্যুৎ উৎপাদনে। কম গুরুত্ব পেয়েছে সঞ্চালন এবং বিতরণ লাইন উন্নয়ন। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বেরিয়ে আসার ইঙ্গিত নেই বাজেটে। গবেষণা সংস্থা সিপিডির মূল্যায়নে এসব তথ্য উঠে এসেছে। বিদ্যুৎ খাতে ব্যয় কমিয়ে আনতে 2025 সাল পর্যন্ত নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আগামী অর্থবছরে বিদ্যুৎ খাতে 102টি প্রকল্পে অর্থ ব্যয় করবে সরকার। এজন্য এই খাতে উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে 45,663 কোটি টাকা। এর মধ্যে উৎপাদনে ব্যয় হবে 28,325 কোটি, যা মোট বরাদ্দের 62 ভাগের বেশি। এছাড়া সঞ্চালনে 19 এবং বিতরণে খরচ করা হবে 18.5 ভাগ অর্থ। অথচ দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা চাহিদার চেয়েও 37 ভাগ বেশি। যেভাবে এখন সারপ্লাস ক্যাপাসিটি রয়েছে, তাতে কিন্তু আমাদের হিসেব মতে 2028-29 সাল পর্যন্ত কিন্তু এখনকার জেনারেশন দিয়েই যদি এই চাহিদার যদি খুব বড় পরিবর্তন না হয়, তাহলে এটা দিয়ে ওই সময়কাল পর্যন্ত চলে যাওয়ার কথা। সেখানে আরো নতুন বিদ্যুৎ চাহিদা আমরা তৈরি করছি, সেটি আমরা কোথায় ব্যবহার করব এবং তার জন্য যে চাপটি পড়বে সরকারের উপরে, সেই বার্ডেন গুলো বিপিডিবি কিভাবে নেবে। 2025 সালের আগে কোনো নতুন পাওয়ার প্ল্যান্টের বিদ্যুতের অপারেশনে যাবার এই মুহূর্তে আসলে প্রয়োজন আছে বলে মনে করছি না আমরা। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি 18,426 কোটি টাকা। সিপিডি বলছে, হাতে অতিরিক্ত বিদ্যুৎ থাকার পরও এই বিপুল পরিমাণ বরাদ্দ সরকারের বাজেট বাস্তবায়নের চাপ তৈরি করবে।
শুধু তাই নয়, কয়লা নির্ভর বিদ্যুৎ থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পরও নতুন অর্থবছরে 6,382 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কয়লাভিত্তিক 9টি প্রকল্পে। আমরা মনে করি যে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের অ্যালোকেশন আর না করা এবং যেগুলোর যতটুকু দরকার সেটুকুর বাইরে আর যাতে কোনো অ্যালোকেশন না হয় সেটির দিকে গুরুত্ব দেওয়া। পার ইউনিট ইলেকট্রিসিটি কস্ট আরো কমিয়ে আনার সুযোগ রয়েছে, এক্ষেত্রে দক্ষতা বাড়িয়ে সেই উদ্যোগটি আমার ধারণা বিপিডিবি নেবেন। বিদ্যুতের ব্যয় কমিয়ে আনতে ধীরে ধীরে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের ঘোষণা দিলেও 38টি কেন্দ্রের মধ্যে 16টিরই চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। গ্রিডের বিদ্যুতের চাহিদা বাড়াতে এসব কেন্দ্র দ্রুত বন্ধের পরামর্শ দিয়েছে সিপিডি। আমরা মনে করি যে কুইক রেন্টাল গুলো নতুন করে আর এক্সটেনশনের প্রয়োজন নেই এবং সেক্ষেত্রে আমরা কুইক রেন্টালের যে ক্যাপাসিটি এখন যে 1300 মেগাওয়াট রয়েছে, 2020 সালে এর মাত্র 440 মেগাওয়াট ব্যবহার করা গেছে, অর্থাৎ 1/3 বিদ্যুৎ ব্যবহার করা গেছে ওই অর্থ বছরে, যেটার জন্য সরকারকে পে করেছে। এগুলো যদি কমানো যায় তাহলে কিন্তু বিকল্প বিদ্যুৎ উৎসগুলোকে ব্যবহার করার সুযোগ তৈরি হবে বলে আমরা মনে করি। সিপিডি বলছে সময় এসেছে বিদ্যুৎ খাতের জরুরি ব্যবস্থাপনা থেকে সরে এসে বাজার ভিত্তিক ব্যবস্থাপনায় নজর দেওয়ার। এজন্য বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিলে পরামর্শ দিয়েছে সংস্থাটি। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রকৌশল পণ্যের জন্য দেশে একটি মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যারা স্থানীয়ভাবে তৈরি পণ্যের পাশাপাশি আমদানি পণ্যেরও মান যাচাই করবে। হালকা প্রকৌশল শিল্প নীতিমালার আওতায় এই উদ্যোগ নেওয়া হবে। নতুন এই নীতি চূড়ান্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে শিগগিরই এর খসড়া শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হবে। রোববার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন। নাটবোল্ট থেকে শুরু করে বাইসাইকেলের চেইন, এমন 500রও বেশি হালকা প্রকৌশল পণ্য এখন দেশে তৈরি হয়। বছরে যার পরিমাণ 10,000 কোটি টাকার মতো। যদিও চাহিদা আছে 30,000 কোটি টাকার পণ্যের, সেই হিসেবে দেশের বাজারের মাত্র 1/3 যোগান দিতে পারছে স্থানীয় কারখানাগুলো। অবস্থান খারাপ হচ্ছে রপ্তানিতেও। হিসেব বলছে 2016-17 অর্থ বছরে $68 কোটি রপ্তানি আয় এসেছে এ খাতে। পরের বছরগুলোতে যা কমেছে ধারাবাহিকভাবে, যা থেকে উত্তরণে এখন নানামুখী উদ্যোগ শুরু করেছে সরকার। লাইট ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সেক্টর। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নীতিতেও এই খাতের উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্তকরণের জন্য শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। চতুর্থ বিপ্লবের সাথে তাল মিলাতে ও এই নীতিমালা ভূমিকা রাখবে। রাজধানীর পুরান ঢাকা, বগুড়া, সৈয়দপুর, যশোর সহ সারা দেশে প্রায় 50,000 কারখানায় হালকা প্রকৌশল পণ্য তৈরি হচ্ছে। এর মধ্যে মাত্র 10% সরাসরি নতুন পণ্য উৎপাদন করে, বাকিরা পুরনো পণ্য মেরামতের কাজ করে। ব্যবসায়ীদের তথ্য মতে এসব কারখানায় 16 লাখের মতো শ্রমিক কাজ করে, যাদের মধ্যে 6 লাখ দক্ষ, বাকি 10 লাখই অদক্ষ, যাদের জন্য বিশেষ প্রশিক্ষণের কথা বলা হয়েছে নতুন নীতিমালায়। উদ্যোগ আছে নতুন প্রতিষ্ঠান গঠনেরও। মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। উন্নয়ন সহযোগীদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। হালকা প্রকৌশল শিল্প মালিকদের সংগঠনের হিসেবে এ খাতে এ পর্যন্ত প্রায় $1,500 কোটি মতো বিনিয়োগ হয়েছে, যার পুরোটাই এসেছে বেসরকারি খাত থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি এবং অর্থ পাচারের একটি চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত ব্যক্তির নাম মোতালেব হোসেন ওরফে সুরুজ মিয়া। কাস্টমস গোয়েন্দারা জানিয়েছেন এই চক্রটি গেল 5 বছরে কমপক্ষে 3,000 কোটি টাকা পাচার করেছে। রোববার কাকরাইলে অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে যন্ত্রাংশ আমদানির কথা বলে এই চক্রটি মদ, সিগারেটের মতো উচ্চ শুল্কের পণ্য আমদানি করত, যার ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে। একইভাবে কম দামি পণ্যের উচ্চ দর দেখিয়েও বিদেশে টাকা পাচার করেছে এই চক্রটি। 2017 সালে প্রথম এই চক্রের সন্ধান মেলে। এরই মধ্যে এই ঘটনায় 16টি মামলা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ঘটনায় বেসরকারি একটি ব্যাংকের কিছু কর্মকর্তার সম্পৃক্ততাও পেয়েছে সংস্থাটি। করোনাকালেও রাজস্ব আদায়ে সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। গেল অর্থ বছরের চেয়ে এবার প্রায় 7,000 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করাই এর কারণ বলছে সংস্থাটি। রবিউল টিপুর ক্যামেরায়
নাজমুস সাদিকের রিপোর্ট। দেশের 92% আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস। করোনা পরিস্থিতির মধ্যেও সংস্থাটি চলতি অর্থ বছর শেষ হওয়ার 15 দিন আগ পর্যন্ত রাজস্ব আদায় করেছে 47,919 কোটি 78 লাখ টাকা। গেল অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয় 41,853 কোটি টাকা। অর্থাৎ এবার 15 জুন পর্যন্ত গেল বছরের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে 6,066 কোটি 78 লাখ টাকা। সুশাসন প্রতিষ্ঠায় কাজ করায় রাজস্ব বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। করোনার মধ্যে আপনারা জানেন যে রাজস্ব আহরণ তো ব্যবসার উপর নির্ভর করে, যে ব্যবসায় কম, সব জায়গায় কিছু ব্যবসায় ক্ষতি হচ্ছে। তারপরেও আমরা আমাদের যে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সেবা প্রদানের ফলাফল আমরা পেয়েছি। আমাদের এখানে এই করোনার মধ্যেও গত বছরের চেয়ে আমাদের 19% বেশি প্রবৃদ্ধি আছে। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরছে দেশের অর্থনীতি। এমন অবস্থায় কর্তৃপক্ষের সহযোগিতামূলক আচরণ পেলে বাণিজ্যে গতি পাওয়ার পাশাপাশি রাজস্ব আদায় আরও বাড়বে। রেভিনিউ ইনকাম বাড়াতে গেলে আমাদের যে বন্ড, কাস্টমস, ভ্যাট মানে এনবিআর থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতে হবে। সেজন্য আমরা এনবিআরের বন্ড, কাস্টম থেকে যতটুকু সহযোগিতা পেয়েছি, কিছুটা অনিয়ম আছে, কিছুটা সমস্যা আছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা কেস টু কেস কাজ করছি। আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, এগুলি যদি সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে তাহলে রেভিনিউ ইনকাম বাড়াবে, এখানে কোনো ডাউট নেই। রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বন্ধ করে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত রাখার কাজ অব্যাহত থাকবে বলে জানায় চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টমসের একমাত্র কাজ রাজস্ব আদায় না, আমরা একই সঙ্গে রাষ্ট্রের যেমন ধরেন নিরাপত্তার যে বিষয়টা এই বা পরিবেশের যে বিষয়টা, আমরা সেই বিষয়গুলোও কিন্তু সর্বোচ্চ আমরা নিশ্চিত করি যে এটা যেন না হয়। যেমন আপনার কিছুদিন আগে আমাদের প্রায় বড় একটা চালান ধরা পড়লো বিদেশি সিগারেটের, যেটা ট্যাক্স প্রায় 14 কোটি টাকার মতো। তো এই বিষয়গুলো কী হবে, এটা কিন্তু আবার লোকাল মার্কেটকেও কিন্তু আমরা রক্ষা করার জন্য কাস্টমস কাজ করে আইন অনুযায়ী। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা গতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে নিয়ে একযোগে কাজ করতে কাস্টম হাউসের প্রতি আহ্বান ব্যবসায়ীদের। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের প্রথম কার্যদিবসে ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,069-এ। লেনদেন হয়েছে মোট 1,835 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 156টির, কমেছে 179টির দর, আর অপরিবর্তিত রয়েছে 38টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 16 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে উইথ মার্জিনাল ইনক্রিজ ইন টার্নওভার, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টার্সরা এখন একটু কশাসলি তাদের পরবর্তী ইনভেস্টমেন্টের জন্য যাচ্ছেন। এর পিছে মূল কারণ হতে পারে দ্য ইনক্রিজিং ট্রেন্ড ইন কোভিড কেসেস। ওয়েল, আজকের দিনের একটি বড় ডেভেলপমেন্ট ছিল যে আজকে ফ্লোর প্রাইসের রেস্ট্রিকশন তুলে দেওয়ার পর প্রথম ট্রেডিং সেশন ছিল, এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে মার্কেট আজকে পজিটিভে ক্লোজ হয়েছে। ওয়েল, এখন আমরা যদি একটু সেক্টরাল চার্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে ইন্স্যুরেন্স সেক্টর, ফলোড বাই মিসেলেনিয়াস সেক্টর, এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। একই সাথে আমরা যদি টপ ট্রেডেড শেয়ারসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়েন্ট ফার্মা। ইউরো কাপে রোনালদোর কোকোকোলার বোতল সরানো বা বোতল গেট ঘটনার পর কোকোকোলাকে নিয়ে রসিকতায় মেতেছেন খেলোয়াড় থেকে শুরু করে কোচ অনেকেই। কেউ পক্ষে অবস্থান নিচ্ছেন, কেউ বা আবার বিপরীতে। বিষয়টি নিয়ে উয়েফা কিছুটা সতর্ক প্রতিক্রিয়া জানালেও এই ঘটনা সামনের দিনে স্পন্সরশিপের মার্কেটিং কৌশলকে নতুনভাবে ভাবতে বাধ্য করার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোনালদোর পর ইউরোর সংবাদ সম্মেলনে এবার কোকাকোলার বোতল সরালেন ওয়েস্ট হাম এবং ইউক্রেনের তারকা ফুটবলার আন্দ্রি ইয়ারমোলেঙ্কো। তবে রোনালদোর মতো গম্ভীর মুখে নয়, হাসি মুখেই। রোনালদো দূরে ঠেলে দিলেও রসিকতা করে বোতলগুলোকে নিজের কাছে টেনে নিলেন ইয়ারমোলেঙ্কো। আমি কি একটা কাজ করতে পারি? রোনালদোকে দেখলাম বোতলগুলোকে দূরে সরাতে,
আমি এদের কাছে টেনে নিলাম, বিয়ারের বোতলটাও কাছে টানলাম। এখন কোকা কোলা আর হেইনিকেন চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারে। শুধু ইয়ারমোলেঙ্কো নয়, রোনালদো কাণ্ডের পর ইউরো ড্রিঙ্ক স্পন্সর কোকা কোলাকে নিয়ে রসিকতা করেছেন বেলজিয়ামের তারকা ফুটবলার লুকাকু। সংবাদ সম্মেলনে এসে লুকাকু কোকা কোলাকে উদ্দেশ্য করে বলেন প্রতিষ্ঠানটি যেন তার এজেন্ট রক নেশনের সাথে যোগাযোগ করে। আর ইতালির ফুটবলার লোকাতেল্লি সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে পানির বোতল রাখেন। যদিও ভবিষ্যতে স্পন্সরদের পণ্য সরানো হলে জরিমানা করা হবে বলে সতর্ক করে দিয়েছে উয়েফা। তবে রোনালদো আর পগবার মাধ্যমে শুরু হওয়া এমন পরিস্থিতি সামাল দিতে সামনের দিনে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে তাদের মার্কেটিং কৌশল নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। I think what we'll learn from this, or what certainly the Coca-Cola and so on will learn from this, is the activation needs to be done in a different way. Of course, athletes may keep coming out and removing bottles and so on, and yes, that may be us talking about the brand, but that's not going to fulfill their sponsorship objectives. So I think activation of the brand needs to be reconsidered in that way for sure. শুধু সমালোচনা এবং রসিকতায় নয়, কোকা কোলা এবং হেনিকেনের পক্ষেও দাঁড়িয়েছেন অনেক খেলোয়াড় এবং কোচ। রাশিয়ার কোচ সংবাদ সম্মেলনে এসে কোকা কোলার বোতলে চুমুক দিয়ে পণ্যটির পক্ষে নিজের সমর্থন জানিয়ে দেন। আর ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন বলেছেন স্পন্সর প্রতিষ্ঠানগুলো যেহেতু টাকা খরচ করেছে, তাই সংবাদ সম্মেলনের টেবিলে পণ্য রাখার অধিকার তাদের আছে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।